3, 2, 1. Welcome to Bamni Waterfalls. ঘুরে 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 সেই ফলমূল খেয়ে নিয়ে সীতা দেবী বললেন এইখানে দুদিন হাফ বেলা ছিলেন। আচ্ছা, সেই সময় জল নাই, সেই জলের জন্য তীর মারে। আচ্ছা, এই জলের জন্য এখানে তীর মেরেছিল, তারপর থেকে এখানে এই জলটা, এই জল আছে। এই যে এখানে যে জলটা ফুটছে, এটা কেন ফুটছে? এটা জল উঠছে সব সময়, জল আচ্ছা, সব সময় এই নিচ থেকে জল উঠছে। জল উঠছে। আজকের এই ভিডিওতে আমি যে জায়গাটা ঘুরিয়ে দেখাবো, সেই জায়গাটা অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এই জায়গায় আসার কোনো নির্দিষ্ট টাইম লাগে না, যখনই ইচ্ছা হয় তখনই চলে আসা যায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি জায়গাটাই এমন। হাতে যদি থাকে দুদিনের কিংবা একদিনের ছুটি, তবেও কিন্তু এই জায়গা থেকে দারুণ সুন্দরভাবে ঘুরে আসা যায়। শুধু দরকার পড়বে অনন্ত ঘোরার ইচ্ছা শক্তি এবং অসাধারণ একটা ছোট্ট ট্যুর প্যাকেজ। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্র্যান্ড নিউ জার্নিতে। আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা তোমরা ভিডিও ট্রেলার থাম্বনেল সমস্ত কিছু দেখেই বুঝে গেছো। আজকে কিন্তু আমি যেতে চলেছি অফবিট পুরুলিয়া। এতদিন পরে ওয়েদার বলতে গেলে এখন একটুখানি ভালো রয়েছে, আর আমার সামনে কিন্তু রয়েছে হাওড়া স্টেশন। এখন কিন্তু এদিক থেকে ভেতরে ঢুকবো। আর বলা ভালো আমাদের কিন্তু এখান থেকে ট্রেন রয়েছে রাত 11:35-এর 180-11 বা বলা ভালো 18011 চক্রধরপুর এক্সপ্রেস। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, চলো ফটাফট হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এবং আমাদের ট্রেনে ওঠা যাক। ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো রিজার্ভেশন টিকিট করা নেই, আমরা কিন্তু জেনারেলে যেতে চলেছি। আজকে হাওড়া থেকে আমরা যাবো হচ্ছে পুরুলিয়ার 3 কি 2 স্টপেজ পরে বরাভূমে। ঠিক আছে, এবার ওখানে টিকিট কত পড়ছে তোমাদের তো দেখাবোই। আগে চলো আমাদের জেনারেলের সুপারফাস্ট ক্লাসের টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিয়েছি, টিকিটের দাম পড়েছে 130 টাকা পার পার্সন। আমি আর ট্যাঙ্কাটা টোটাল মিলিয়ে 260 বিল হয়েছে, কিন্তু এখান থেকে আমরা কেটেছি 5 টাকা বেশি নিয়েছে। চলে এসেছে এই মুহূর্তে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 19 নম্বর প্ল্যাটফর্মে। নর্মালি চক্রধরপুর এক্সপ্রেস 19 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকে এবং এখান থেকে ছেড়ে থাকে। মনে হচ্ছে ট্রেনটা আসছে ওই যে দূরে। আমরা এখন যাচ্ছি সামনের জেনারেলের দিকে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে, 19-20 একদমই মাঝামাঝি। এদিকটাতে রয়েছে 19 আর এদিকটাতে রয়েছে কিন্তু 20। এই 20 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু হাওড়া আহমেদাবাদের কি একটা জানি এক্সপ্রেস রয়েছে। আর 19 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখনও ট্রেন দেয়নি, 10:50 বাজে, এতক্ষণে কিন্তু ট্রেন দিয়ে দেওয়ার কথা। যাই হোক, আসুক ট্রেন আসলে জেনারেলে কোথায় থেকে কি লাইন পড়ে আমি এখন অবধি জানি না। আমি এখন অবধি কোনো লাইন এখানে দেখতে পাইনি জেনারেলের, বাট আশা করি ট্রেন আসার পরে এখানে জেনারেলের লাইন শিওর হবে, কারণ জেনারেলের লাইন হয়। কিন্তু চক্রধরপুর এমন একটা লাইন, এখানে কিন্তু জেনারেলে খুব একটা বেশি হাওড়া থেকে ভিড় হয় না। পরে ভিড় হয় কিনা জানি না, আমি মোটামুটি এর আগে 2-3 বার আমি ভিডিও দেখেছি। এর আগে আমি চক্রধরপুর এক্সপ্রেসে একবার জার্নিও করেছি। আমরা কিন্তু রাতের খাবার নিয়ে এসেছি, ট্রেন আসতে এখনও দেরি রয়েছে, তার জন্য কিন্তু আমরা খাবার বের করে নিয়েছি। আর এখানে কিন্তু মাইকে বারবার অ্যানাউন্স করছে। তুমি কি এনেছো? আমি চাউমিন এনেছি। আমি এনেছি রুটি আর আলু ভাজা, এটা হচ্ছে আমার। আর দুজনের জন্য আলাদা আলাদা করে নিয়েছি। ভালো জন্য খেতে পারবো, দেখা যাক কি হয়। আর এটা কিন্তু চাউমিন। এই কিন্তু আমাদের ট্রেনে ব্যাকপুশ হচ্ছে 180-11 চক্রধরপুর এক্সপ্রেস। আর আমরা কিন্তু এগিয়ে চলেছি ইতিমধ্যে সামনে জেনারেলের দিকে। অলরেডি কিন্তু সামনে এখানে জেনারেল লাইন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু শুধু সিটই পাইনি, বলো একদম সাইড লো আর দুজনের জন্য দুটো। এই একটা সিট রয়েছে আমাদের, আর এই একটা সিট, মানে একদম জানলার পাশে বসে দৃশ্য দেখবো, হাওয়া খাবো। প্রবলেমটা হচ্ছে 8 ঘন্টার জার্নি আমাদের, আমরা কিন্তু শুতে পারবো না একটু। সেটা অসুবিধা নেই, এরকম সুন্দর একটা সিট পেয়েছি। আর লাগে নাকি শোয়ার? আর এই হচ্ছে কিন্তু ওপর, মানে আপারে কিন্তু বেড করা নেই, আমরা আপার দেখেছিলাম। আর নিচে কিন্তু হচ্ছে এরকম বসার সিট। আর এদিকটাতে রয়েছে টয়লেট এবং এদিকটাতে রয়েছে দরজা। আমরা কিন্তু ট্রেন উঠে পড়েছি। আমাদের ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম। নর্মালি কিন্তু 19 থেকে 20-তে দিয়ে থাকে। যাই হোক, আমাদের কিন্তু ট্রেন 19-এ দিয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে যাবে ট্রেন। ঘড়িতে সময় রাত 11:35 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া জাংশন। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, গুড়ি, যাকে এক কথায় বলা হয় হিলছাগুড়ি বৃষ্টি। রাতে এত মানে সেরকম কিছু দেখানোর নেই, কারণ এখন সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। যা আমরা দৃশ্য দেখবো, যা আমরা অনুভব করবো, সেগুলো তোমাদের কিছুই ক্যামেরার মাধ্যমে আমরা বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কালকে সকালে। এমনিও অনেকটা শরীর টায়ার্ড লাগছে, তার জন্য উপরে এখন বেড ফাঁকা রয়েছে, উপরে গিয়ে একটা ঘুম দেবো। একদম সকাল উঠে তোমাদের মধ্যে আবারও ফিরছি। গুড
মর্নিং বন্ধুরা, ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে। এখন মোটামুটি ঘড়ি কাটায় 5:30 মতো বাজে। আমাদের ট্রেন কিন্তু জাস্ট নাও শিরজাম স্টেশন ছেড়ে রওনা দিয়েছে তার পরবর্তী হল্টের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন কিন্তু রাতেবেলা ব্যাপক ট্রেনেছে এবং রাতেবেলা বেশ ঠান্ডা লাগছিল, যেহেতু পুজো চলেই এসেছে, প্রায় ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে। যাই হোক, তোমরা এইবার থেকে যদি জেনারেলে জার্নি করো এই চক্রধরপুর এক্সপ্রেসে খুব একটা বেশি ভিড় হয় না জেনারেলে। অবশ্যই একটা চাদর ক্যারি করো, তাহলে ঘুমাতে অনেকটা সুবিধা হবে এবং আশা করি তোমরা সিট পেয়ে যাবে। দেখো চারিপাশে কত কাশফুল, যেহেতু এখনও ঠিকমতো আলো ফোটেনি তাই তোমাদের দেখাতে পারছি না ঠিকমতো। আশেপাশে কিন্তু প্রচুর কাশফুল। সত্যি বলতে সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, দেখে মনে হচ্ছে যেন নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না। বিশেষ করে ভোরবেলা ট্রেন জার্নি, চারিদিকে যেদিকে যতদূর চোখ যাচ্ছে ততদূরই শুধু সবুজ দিগান্তর। আর এই সবুজ দিগন্তর পার করে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যেই পৌঁছে গেলাম পুরুলিয়া জাংশন। সত্যি বলছি, এটা না আমি একদমই আশা করিনি। পুরুলিয়া স্টেশন ছাড়ার পরে চারিদিকে দৃশ্যপট পুরোই একেবারে কেমন জানি পাল্টে গেল। দূরে দেখা যাচ্ছিল দুটো পাহাড় হালকা হালকা ভিজিবল। সত্যি বলতে অসাধারণ লাগছিল। এই যে বন্ধুরা, আমাদের 180-11 চক্রধরপুর এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে বড়াভূম স্টেশন। আর আমাদের কিন্তু নির্ধারিত সময় থেকে মাত্র 12 মিনিট দেরি করে পৌঁছে দিয়েছে এই ট্রেন বড়াভূম স্টেশনে। এই মুহূর্তে চলে এসেছি বড়াভূম স্টেশনের বাইরে। আর এখানে কিন্তু আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে কিন্তু আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা যাব বড়াভূম স্টেশন থেকে আমাদের হোমস্টে পর্যন্ত। চলো ঝটপট গাড়িতে উঠি, তারপর আমরা রওনা দিই আমাদের হোমস্টের দিকে। উঠে পড়ি গাড়িতে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। নাম কি তোমার? হারি সিং। আচ্ছা, কতক্ষণ লাগবে এখান থেকে? মোটামুটি আমাদের হোমস্টে এখান থেকে 40 মিনিট লাগবে, তাই তো? চলো, তোমরা তো শুনলে এখান থেকে 40 মিনিট লাগবে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে। আর দাদা কিন্তু আমাদের সাথেই রয়েছে। তুমি তো ঘোরাবা না? হ্যাঁ আমি। ওকে দাদা, চলো। এরপরে গাড়িতে করে রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সড়ক পথে সময় লাগবে ওই 40 থেকে 50 মিনিট মতো, এবং এই যাত্রাপথে আমরা অপূর্ব কিছু সৌন্দর্য দেখতে পাবো। আমাদের এই যাত্রাপথে এখন আমরা আমাদের পাশে যে পাহাড়টাকে রেখে এগিয়ে চলেছি, সেই পাহাড়টার নাম হলো পাখি। শেষমেশ পৌঁছে গেছি অযোধ্যা মোড়ের সেই মহুল পলাশ হোমস্টেতে। এই হচ্ছে সেই হোমস্টে, মহুল পলাশ হোমস্টে। ভেতরে কি কি রয়েছে, কেমন কি রুমের রেন্ট রয়েছে, সমস্ত কিছু তোমাদের বলবো। আগে চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে কিন্তু হোমস্টের এন্ট্রেন্স। এখানে কিন্তু সুন্দর গাছপালা রয়েছে এবং এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়িতে উপরে যেতে হবে। বাহ, দারুণ একটা হোমস্টে। নমস্কার দাদা। চলে এসেছি কিন্তু সেই মহুল পলাশ হোমস্টেতে। এই হোমস্টেতে এমন একটা জিনিস রয়েছে যেটা তোমাদের না দেখালেই নয়। এই হচ্ছে কিন্তু একটা ম্যাপ করা রয়েছে, মানে তোমরা এখানে আসলে কোথায় কোথায় ঘুরতে পারবে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এই জায়গাটায়। এইখানে হচ্ছে অযোধ্যা বন, মানে টোটাল হচ্ছে এই হচ্ছে এখানে সমস্ত সাইট সিনের নাম লেখা রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে বামনি ফলস, এখানে রয়েছে আপার ড্যাম, এখানে রয়েছে লোয়ার ড্যাম, মানে নানান রকমের কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু এখানে এসে ম্যাপ দেখেও তোমরা তোমাদের ঘোরার ট্যুরটা বুক করতে পারো, অথবা তোমরা যদি দাদাকে বলো, দাদা কিন্তু ডিরেক্ট তোমাদের জন্য একটা কাস্টমাইজ ট্যুর অ্যারেঞ্জ করে দেবে। পুরো দিয়ালে দেখো সুন্দর করে আঁকা রয়েছে। এখানে রয়েছে ছৌ নাচ মহুল পলাশ হোমস্টে দিয়ে, সুন্দর রয়েছে। এখানে রয়েছে টুসু পরব, এইখানে রয়েছে পাতা নাচ। আর এখান থেকে তো এরকম ভিউ পাবেই তোমরা। এটা হচ্ছে দোতলার ভিউ। আমাদের কিন্তু রুম দিয়েছে 3 তলায়, 3 তলাটাও তোমাদের দেখাবো। চলো, এখন কিন্তু এখানে ট্রেডিশনাল এখানে এনাদের যে ব্যবস্থা, যেটা এনারা সবাইকে প্রোভাইড করেন, সেটা হচ্ছে একটা গামছা। দাদা কিন্তু আমাদের এখন প্রোভাইড করবে। দাদা নমস্কার দাদা। এরপরে এনাদের ট্র্যাডিশন একটা গামছা দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হলো। মহুল পলাশ হোমস্টেতে তোমরা যারাই আসবে না কেন, তাদের সবাইকে কিন্তু এরকম একটা গামছা দিয়ে ওয়েলকাম করা হয়। ঠিক আছে, দারুণ কিন্তু একটা ট্রেডিশনাল এদের। যাই হোক, এখন কিন্তু আমরা খাবো, তার আগে তোমাদের রুমটা হালকা করে দেখাবো এবং 3 তলার থেকে হালকা করে তোমাদের ভিউটা একবার দেখাই।
সবার প্রথমে এই রয়েছে কিন্তু সিঁড়ি দোতলা থেকে 3 তলায় আসা, আর এখানে কিন্তু সুন্দর একটা ম্যাপ করা রয়েছে। নিচে তোমাদের যেই ম্যাপটা দেখালাম সেই ম্যাপই এখানে কিন্তু একটু অন্যরকম চেঞ্জেস করে এখানে করা রয়েছে। এখানে কিন্তু বিশেষ পরিষেবা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু এখানকার ভিউ, মানে 3 তলা, এদিকে বেশ কয়েকটা রুম রয়েছে, এখানে লাইন বাই লাইন সারি সারি রুম রয়েছে। আমাদের রুম হচ্ছে এইটা, সবার প্রথম যে রুম, সিঁড়ি থেকে উঠে প্রথম রুমটাই আমাদের। আগে চলো তোমাদের ভিউ দেখাই, মানে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে আসলে যেই ভিউটা তোমরা দেখবে, সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ অযোধ্যা পাহাড়, ঠিক আছে। এই যে তোমরা যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, মানে তোমরা পুরো অযোধ্যা পাহাড়ের ভিউ কিন্তু এই ব্যালকানি থেকেই পেয়ে যাবে। মানে ভাবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম কিছু দৃশ্য অনুভব করা যায়, এরকম যদি দৃশ্য নিজের চোখে দেখা যায়, তাহলে একেবারে চোখ দুটো সার্থক মনে হয় কিছুদিনের জন্য। চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। আমাদের রুমের নম্বর হচ্ছে 106, আর এটা কিন্তু প্রত্যেকটা রুমে এরকম নাম লেখা রয়েছে, ডহরি, খাল, কক্ষ, এটা হচ্ছে আমাদের রুম। সবাই তোমার দরজা খুলে ভেতরে যেতে দারুণ একটা গন্ধ তোমরা পাবে, যেটা কিন্তু অনেক হোমস্টেতে আমি গেছি এখানে এরকম কোনো গন্ধ আমি পাইনি। এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, রয়েছে এসি রয়েছে, উপরে একটা ফল সিলিংয়ের মধ্যে সুন্দর পাখা। এখানে রয়েছে একটা বড় বেড, কিং সাইজ বলবো না, এখানে কিন্তু 3 জনের বেড করা রয়েছে, মোটামুটি 4 জনে কিন্তু ইজিলি চাপাচাপি করলে থাকতে পারবে, কারণ রয়েছে এসি। এদিকটাতে রয়েছে একটা সুন্দর মিরার, একটা আলমারি মতো রয়েছে, এখানে রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, এখানে কিন্তু আমাদের লাগেজ রেখে দিয়েছি। উইন্ডোটা বেশ বড়, এবং এখানে কিন্তু রয়েছে মহুল পলাশ হোমস্টে সার্ভিস নাম্বার, এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে তো কল করলে তোমাদের যে কোনো সার্ভিস যদি দরকার পড়ে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে সার্ভিস পেয়ে যাবে। আর এই হচ্ছে উইন্ডো। সবার প্রথমে যদি উইন্ডো খোলা হয়, উইন্ডো খুললে কিন্তু তোমরা দারুণ একটা ভিউ পাবে। এদিকটাতে কিন্তু অযোধ্যা পাহাড়টা রয়েছে, মানে মোটামুটি কিন্তু তোমরা ভিউ পাবেই। আর এই যে উইন্ডোটা রয়েছে, এখান থেকে যদি তোমাদের ভিউটা আমি দেখাই, সবার প্রথমে পর্দা খুলে এরকম ভিউ তোমরা পাবে। এদিকটাতে রয়েছে কিন্তু বাথরুমও রয়েছে কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা বাথরুম রয়েছে, এবং একটা আধুনিক বাথরুমে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু এই বাথরুমে রয়েছে। তোমরা যদি এখানে আসো কোনো সমস্যা হবে না। এরপরে রুমে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম হালকা পাতলা করে ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট করার জায়গায়। এবং প্রথম দিন সকালে আমাদের মেনুতে ছিল আলুর পরোটা, ঘুগনি আর আমিত্তি ডিম। এই যে এই গাড়ি, যেই গাড়িতে করে আমরা আসলাম, এই গাড়িতে করেই কিন্তু আজকে আমরা ঘুরবো। দাদা প্রথমে আমরা কোথায় যাবো? চলো গাড়িতে করে বেরিয়ে পড়েছি, এবং আমাদের আজকের প্রথম সাইট সিন স্পট হতে চলেছে ঘাটকচা। হ্যাঁ, এরপর একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের অফবিট পুরুলিয়ার সাইট সিনগুলোকে কমপ্লিট করার জন্য। আমরা প্রথম দিন যে সমস্ত সাইট সিন রেখেছি সেগুলোর ডিস্টেন্স খুব একটা বেশি দূর নয়। পৌঁছে গেছি ঘাটকচা। রাস্তাটা দেখো জাস্ট, দুদিকে রাস্তায়, মানে দুদিকে এরকম পাহাড়, সামনে পাহাড়, এখানে একটা পুকুর মতো দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটা ড্যাম। দারুণ রাস্তা। হ্যাঁ, ঘাটকচা পৌঁছানোর জন্য একটু ট্রেক করে নিচে যেতে হয় ঠিকই, কিন্তু রাস্তাটা অত্যন্ত সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি ঘাটকচা ওয়াটারফলস। দূর থেকে দেখতে এতটা সুন্দর লাগছিল, কাছে আসার পরে সত্যি সত্যি মনে হলো না, চোখটা সার্থক। এই ওয়াটারফলসটাকে দেখতে পুরো যেন ওয়াইয়ের মতো, মানে দেখে মনে হচ্ছিল এখানে কেউ ওয়াই এঁকে দিয়ে চলে গেছে। এর পাশাপাশি জলের স্রোত তো ছিলই। পেছনে ঘাটকচা ওয়াটারফলসকে রেখে আমরা এগিয়ে চলেছি এখন রাম মন্দিরের উদ্দেশ্যে। এর পরবর্তী আমাদের সাইট সিন স্পট হচ্ছে রাম মন্দির। জাস্ট দেখো দূর থেকে কতটা ছোট লাগছে, কিন্তু যখন ওখানে ছিলাম তখন একটা অনবদ্য বা এক কথায় বাকরুদ্ধ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আর ওই জল কিন্তু ওপর থেকে পড়ে এরকম বড় একটা আকার ধারণ করেছে। এদিকটাতে আমাদের গাড়ি পার্কিং করা, আর এদিকটাতে হচ্ছে ঘাটকচা ওয়াটারফলস। এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম, এখন এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা বরাবর আমরা ট্রেক করে উঠে যাব সামনের দিকে। ওইদিকে কিন্তু পড়বে রাম মন্দির। তোমাদের মোটামুটি এই দুটো সাইট সিন স্পট দেখতে গেলে হালকা পাতলা ট্রেক করতেই হবে। যারা বয়স্ক তাদের পক্ষে একটুখানি কষ্ট হয়ে যায়, বাট যারা ইয়ং তাদের পক্ষে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স হতে পারে। এখন আমি রয়েছি রাম মন্দিরের একদমই সামনে। এই যেখানে একটা বসার জায়গা মতো রয়েছে, এরকম করা পাথর রয়েছে, বসার জায়গা বলবো না, এখানে কটা পাথর রয়েছে, এখানে বসতে পারো তোমরা। এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ তোমরা পাবে। আর রাম মন্দির রয়েছে কিন্তু ক্যামেরার ঠিক অপোজিট সাইডে। এই হচ্ছে রাম মন্দিরের সামনের ভিউ, এখান থেকে এরকম একটা ভিউ দেখা সম্ভব। আর এই হচ্ছে কিন্তু রাম মন্দির। জয় শ্রীরাম। কপি পেস্ট। সামনে রয়েছে অযোধ্যা পাহাড়, এরকম সুন্দর ভিউ, আর আমি এখানে বসে আছি।
শুভ বিকাল ফ্রম পুরুলিয়া। জাস্ট নাও কিন্তু আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। এখন 3:30 মতো বাজে। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়তে চলেছি আমাদের পরবর্তী যেই সমস্ত সাইট সিনগুলো বাকি রয়েছে সেগুলো দেখার জন্য। গাড়িতে উঠে পড়েছি এবং বেরিয়ে পড়েছি আমাদের বিকালের প্রথম দর্শনীয় স্থান দেখার জন্য খৈরাবেড়ার উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে খৈরাবেড়ার ডিস্টেন্স প্রায় 30 মিনিট মতো। আর এই 30 মিনিটের যাত্রাপথেই আমরা দেখতে পাবো অপূর্ব কিছু প্রাকৃতিক দৃশ্য। ধীরে ধীরে যত আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ততই যেন কেমন জানি করে দৃশ্যপট পাল্টেই যাচ্ছে। কি গাছ? ফুল। ফুল বাংলায় ফুল বলে বের। ও, এ যেন মনে হচ্ছে প্রকৃতি নতুন রূপে নতুন ভাবে ধরা দিচ্ছে। এখন আশেপাশে তোমরা যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু সবই কুল গাছ। এখন আমরা বর্তমানে কুল বাগানের ভেতর থেকে যাচ্ছি সামনের দিকে। এখন আমরা চলার পথে রাস্তার পাশে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ওখানেই পৌঁছে যাব, মানে ওই পাহাড়টার সামনে আর কি। রাস্তাঘাট দেখেছো তোমরা? চারিপাশে অপূর্ব সুন্দর প্রকৃতি আমাদের চোখের মধ্যে ধরা দিচ্ছে। সত্যি বলছি, যত সামনের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে রাস্তায় এরকম রূপ বদলাচ্ছে, মানে কল্পনার বাইরে। একটু আগে যেখানে একরকম অ্যাম্বিয়েন্স ছিল, একরকম পরিবেশ ছিল, এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। জাস্ট দেখো, আমাদের বাঁ পাশে রয়েছে কিন্তু পাহাড় এবং ওয়েদারটা তোমরা একবার দেখো, ঘন কালো মেঘ হয়ে গেছে। এবং আমরা কিন্তু চলে এসেছি প্রায় খৈরিবাড়ির দিকে, প্রায় পৌঁছে গেছি তোমরা বলতে পারো। জাস্ট ভিউটা দেখো, এখানে রয়েছে অযোধ্যা পাহাড়, ওদিকে রয়েছে পাহাড় এবং সামনে এরকম একটা লেক। অসাধারণ লাগছে। ফাইনালি পৌঁছে গেছি খৈরিবেড়াতে। সত্যি বলছি, আসার সময় রাস্তাটা এতটা দারুণ ছিল, এমন সুন্দর পরিবেশ ছিল, মানে মুগ্ধ হয়ে গেছি পুরো। এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এরকম একটা জায়গায়। এখানে দুটো মতো রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটা, এখানে একটা। আর সামনে রয়েছে এরকম বড় লেক, তার সামনে রয়েছে পাহাড় এবং এই হচ্ছে কিন্তু পাহাড়। তোমরা জাস্ট একদম ওপরটা দেখো, হালকা হালকা কিন্তু মেঘের নিচে, মানে সব মিলিয়ে কিন্তু একটা পাহাড়ি ভাইব। দেখো, সত্যি কথা বলতে যখন আমি পুরুলিয়া আসবো ঠিক করেছিলাম তখন কিন্তু আমি এতটা আশা করিনি যে এরকম সুন্দর হয়ে যাবে পুরুলিয়া। সত্যি বলতে মাঝে মাঝে না আমাদেরও ওই অরিজিনাল জায়গা ছেড়ে কিছু কিছু অফবিট জায়গা ঘোরাও দরকার। যেরকম আমরা নর্থ বেঙ্গলে অফবিট প্রচুর এখন জায়গা হয়ে গেছে যেগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা, সেরকমই কিন্তু এই অফবিট পুরুলিয়ার এই খৈরিবেড়া জায়গাটা অসাধারণ। আমি যখন আসবো মনে করেছিলাম তখন ভাবিনি যে এরকম সুন্দর জায়গা হবে, এতটা আশা করিনি, কিন্তু এখানে এসে আমার পুরো কিন্তু মতামতই পাল্টে গেল। ওই দিকটাতে যে লেকটা তোমাদের দেখিয়েছিলাম আসার সময়, একটা লেক পড়েছিল, সেই লেকের জল কিন্তু এদিক থেকে বয়ে এই রাস্তার এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে একটা ন্যাচারাল আওয়াজ সৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে কিন্তু আওয়াজটা। এই যে এই জায়গা থেকে কিন্তু জলগুলো চলে যাচ্ছে ওই দিকটাতে। খৈরিবেড়ার এখানে কিন্তু বেশ কয়েকটা দোকানপাট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে কিছু খাবার দাবার খেতেই পারো। এখন না এদিকটাতে যাবো, তোমাকে ধরতে হবে? ও, ফোন ধরবো, যাও। এটাও ধরবো, যাও। দেখো, লাভ দেবে এটা কথা। রেডি, গেট সেট। মাইকটা আছে, মাইকের জায়গায় দাঁড়িয়েছে, দেখো না, অসাধারণ পোস্ট। চলো, 3, 2, 1, গো। তাও ভিজেছে। ঠিক আছে, এটা দেবো কি করে? ও, আমিও তো যাবো, চলো। আমি হচ্ছে হাওয়াই চপ্পলের সুবিধা, প্যান্ট গুটিয়ে নিয়েছি বাবা। ভালো নেই, ভালো প্রেশার, ভালো প্রেশার হালকাই নিয়েছিলাম। নাও। আরে না, ওদিকে একটু যাই। যাবা তুমি? একটু দাঁড়িয়ে দেখো, একটু থেকে শট নিয়ে নি। না না, আমি আগে যাব। ফ্রেমটা নষ্ট হয় ভাই, একটু। না না, ফ্রেম নষ্ট আমি জানি না, আমি যাব। চলো একটু জানি, চলো একটুখানি সামনের দিকে যাব, মানে একটুখানি ভেতরের দিকে যতটা ঢোকা যায় আর কি। সামনের দিকে এসে এখানে একটা ছোটো ব্রিজ মতো দেখলাম, এখান থেকে কিন্তু এই সাইড থেকে জল এসে এই সাইড থেকে পাস হচ্ছে। আর এখানে কিন্তু একটা ছোটো রাস্তা মতো রয়েছে, বেশি যাব না, হালকা পাতলা ভেতরের দিকে ঢুকবো। এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, এটাতে যাবো না, এটাতে যাবো, কারণ এটা একটু উঁচুর দিকে রয়েছে, হালকা একবারে ট্রেকিং একটা ফিল পাবো, এর জন্য এটা চুজ করলাম। সত্যি বলতে পুরুলিয়াতে কি কি পশু পাখি রয়েছে আমি জানি না, বাট সাপ রয়েছে এটুকু জানি। এবার এটাই দেখার যে ভগবান ঠিকমতো বাড়ি পাঠায় কি না, এটা হচ্ছে ব্যাপার।
চলো আর বেশি যাব না, কারণ সবাই অনেকটা দূরে, অনেকটা নিচে রয়েছে, আমি অনেকটাই উপরে চলে এসেছি একটুখানির মধ্যেই। আপাতত ওখান থেকে একটুখানি চা খাবো, চাটা খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। বর্তমানে আমি এখন যে জায়গাটা রয়েছি পুরো কিন্তু পাহাড়ের মাঝামাঝি, এদিকটাতে অনেকটা নিচে কিন্তু রাস্তা রয়েছে। এই পাহাড়ে কিছু আছে কিনা আমি কিছুই জানি না। এইখান থেকে যা জলের স্রোত, এখানে যদি একবার পা পিছলে পড়ি কোথায় আমাকে নিয়ে যাবে আমি কিছুই জানি না। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, রওনা দেবো নিচের দিকে। এখন কিন্তু রয়েছি 10-11 হোটেল অ্যান্ড ক্যাফের সামনে। এখানে কিন্তু চা বিক্রি হচ্ছে, ভাবলাম এরকম সুন্দর একটা জায়গায় এসেছি, চা না খেলে হয়। দাদা চা কত করে? চা 20 টাকা। ভাড়ে কি 20 টাকা? আর কাগজের কাপে? আচ্ছা, এটা তো 20 টাকার কাপ, তাই তো? চলো এখান থেকে কিন্তু একটা চা নিয়ে নিয়েছি এবং এরকম সুন্দর একটা দৃশ্য দেখবো এবং এরকম দোলনায় বসে চা উপভোগ করবো। চাটা কিন্তু সত্যি একটু আলাদা। আমরা নর্মালি সেরকম চা খাই তার থেকে কিন্তু অনেকটাই আলাদা চা। পুরুলিয়া একটা টেস্ট রয়েছে। এরপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দিনের শেষ দর্শনীয় স্থান মুখোশ গ্রামে। এই জায়গাটাকে মুখোশ গ্রাম বলা হয় কারণ এখানে কিন্তু প্রচুর যেই সব দোকানপাট রয়েছে সমস্ত দোকানেই কিন্তু যে হোমমেড তৈরি যে মুখোশগুলো হয় সেগুলো কিন্তু বিক্রি করা হয়। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ। চলো একটা দোকানে যাই, গিয়ে শুনি এখানকার কীরকম কী দাম রয়েছে আর এর কি বৃত্তান্ত। দেখো স্বভাবতভাবে আমি এই দোকানটাতে আসলাম, এখানে দাদা বসে রয়েছে। দাদা তুমি মুখোশের ব্যাপারে কিছু বলো না, মানে এগুলো কীরকম কী, মানে এগুলো কি বিক্রি করা হয় তো কীরকম কী দাম রয়েছে? মোটামুটি স্টার্টিং প্রাইস কী রয়েছে? 30 টাকা থেকে স্টার্টিং রয়েছে। 30 টাকার কোনগুলো? আসলাম একটু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কিন্তু 30 টাকার। এগুলো কিন্তু মুখোশ, এগুলো কিন্তু পুরুলিয়ার একটা ফেমাস জিনিস তোমরা বলতে পারো। মোটামুটি বাইরে যে শিবের যে এটা রয়েছে, এই যে শিব ঠাকুরের এটা কীরকম দাম রয়েছে? 1500 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে পুরো ফ্রেমটা এটার কীরকম দাম রয়েছে? ও আচ্ছা আচ্ছা, এগুলো মানে পুরো ফ্রেম না, এটা সিঙ্গেল করে বিক্রি হচ্ছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো হচ্ছে চোরা, মানে একটা ছেলে একটা মেয়ে দিয়ে। কত বলছো? আচ্ছা আচ্ছা, 40 টাকা। মোটামুটি এইগুলোকে কি বলা হয় তোমাদের এখানকার ভাষায়? মুখোশ বলা হয় এগুলোকে। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর মুখোশ রয়েছে। এখানে দেখো বাঘ রয়েছে, হরিণ রয়েছে, দারুণ কিন্তু। বন্ধুরা আজকে কিন্তু হচ্ছে আমাদের পুরুলিয়াতে ডে 2, সবে মাত্র কিন্তু আমরা ব্রেকফাস্ট করে আসলাম। চলো তোমাদের এখন হালকা করে ধারণা দিয়ে দিই, তোমরা যদি এখানে আসো কিভাবে আসবে, কত কি রেন্ট রয়েছে এখানে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, চলো তোমাদের সেগুলো একবার বলে দিই। তারপরে কিন্তু বেরাবো আমরা দ্বিতীয় দিনের যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছি মহুল পলাশ হোমস্টের ওনারকে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, নমস্কার। নমস্কার সবাইকে। যাই হোক, তোমাদের এখানে আসতে গেলে কোন স্টেশন থেকে আসলে সুবিধা হবে? আমাদের এখানে আসতে গেলে বরাভূম নামে যে স্টেশন রয়েছে, মানে আমরা যেভাবে এসি সেইভাবে। যদি কেউ পুরুলিয়া থেকে আসতে চায় তবে তোমরা কি গাড়ি পাঠিয়ে দাও? হ্যাঁ গাড়ি পাঠিয়ে দিই। তবে তোমরা যদি পুরুলিয়া থেকে আসতে চাও তোমরা কিন্তু গাড়ি পাঠিয়ে দিও, মানে গাড়ি এনারা পাঠিয়ে দেয়, তোমরা কিন্তু গাড়িতে করে চলে আসতে পারো। তাছাড়া দাদা তোমাদের এখানে স্টার্টিং প্রাইস কি রয়েছে মানে রুমের? আমাদের এখানে 1250 টাকা করে থাকা খাওয়া পার হেড পার ডে। থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে, মানে থাকা খাওয়া বলতে কি 4 বেলা থাকা খাওয়া? 4 বেলা থাকা খাওয়া দিয়ে, এবং যদি কেউ সাইড সিন নিতে চায় সেটা তোমাদের আলাদা করে দিতে হবে, তাই তো? দিতে হবে, হ্যাঁ। এবার সেটা আলাদা কত করে দিতে হয়? আলাদা আপনার গাড়ির খরচা পড়ে, যেমন বরাভূম স্টেশন থেকে পিক আপ, বরাভূমে ড্রপ, এটা সাথে আমাদের অযোধ্যা সাইট সিন যদি করে 18খানা স্পট যেটা আপনারা নিয়েছেন। আচ্ছা, তো এইটা যদি পুরো করেন তাহলে যে ছোট গাড়ি 4 সিটার গাড়ি সেক্ষেত্রে আপনার নন এসিতে 6500 টাকা, আর 7 সিটার গাড়ি 7500 টাকা নন এসিতে। এসি লাগলে আরও কিন্তু বেশি লাগবে, এটা আলোচনা সাপেক্ষে করে নেবেন। আচ্ছা, তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, মানে কি কি মেনে চলা উচিত? এখানে মেনে চলা উচিত বলতে দেখুন, বিশৃঙ্খলাভাবে করা যাবে না, কারণ ফ্যামিলি পারপাস থাকে, তো ফ্যামিলিরাই আসে বেশি, তো সেই দিকটা শুধু সাবধানতাটা অবলম্বন করা উচিত। আচ্ছা আচ্ছা দাদা, চলো তাহলে তোমরা তো বুঝে নিলে, এবার তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। তাছাড়া কিন্তু আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়াও কিন্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তাও তুমি একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 7908798688। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তোমাদের সমস্ত কোয়ারি দাদা মিটিয়ে দেবে। শেষমেশ আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম এবং আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হতে চলেছে কেষ্টবাজার ড্যাম। আমাদের হোমস্টে থেকে কেষ্টবাজার ড্যাম পৌঁছানোর রাস্তাটা সত্যি অপূর্ব সুন্দর।
পৌঁছে গেছি কেষ্টবাজার ড্যামে। সকালবেলা হালকা হালকা করে রোদ্দুর বেরিয়েছিল, বাট এখন কিন্তু হিলসাগরি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যাকে এক কথায় বলা হয় হালকা হালকা বৃষ্টি। আর আমরা কিন্তু পৌঁছে গেছি কেষ্টবাজার ড্যামে। আচ্ছা, এই কিন্তু হচ্ছে কেষ্টবাজার, ঠিক আছে। চারিপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। এখানে একটা মন্দির রয়েছে, এখানে একটা মন্দির রয়েছে, আর সামনে রয়েছে লেক। এই জায়গাটায় রয়েছে শিব মন্দির এবং এই হচ্ছে কিন্তু আরেকটা মন্দির। এই হচ্ছে লেকে যাওয়ার রাস্তা, সামনে রয়েছে লেক। এই যে আমার পেছনে তোমরা যে বড় লেকটাকে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কেষ্টবাজার ড্যামের ছোট্ট একটা লেক। শেষমেশ লেকটাকে ভালোভাবে দেখার পরে আবারও গাড়িতে করে বেরিয়ে পড়লাম এর পরবর্তী দর্শনীয় স্থান আপার ড্যামে যাওয়ার জন্য। আস্তে আস্তে যত আমরা নিচ থেকে উপরে উঠে যাচ্ছি, ততই কেমন জানি মনে হচ্ছে পুরো দৃশ্যপট পাল্টে যাচ্ছে। যত আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, তত মনে হচ্ছে সবুজ চাদর যেন পুরো পাহাড়টাকে ঢেকে নিচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি, এটা হলো সেই পুরুলিয়ার বিখ্যাত আপার ড্যাম। যেই আপার ড্যাম থেকে জলটাকে লোয়ার ড্যামে নিয়ে যাওয়া হয়, আবারও বিভিন্ন পদ্ধতি খাটিয়ে লোয়ার ড্যাম থেকে সেই জলটাকে আপার ড্যামে আনা হয়। এইভাবে এখান থেকে কারেন্ট উৎপন্ন করা হয়। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা এখন পৌঁছে গেছি আপার ড্যামে। এই যে জায়গাটা তোমরা দেখছো, নিচে কিন্তু একটা ছোট্ট লেক মতো রয়েছে, ওটা কিন্তু হচ্ছে লোয়ার ড্যাম। এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের জল সাপ্লাই দেওয়া হচ্ছে, আবার কিন্তু সেই লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে আনা হচ্ছে। এইভাবে কিন্তু ইলেকট্রিসিটির সৃষ্টি হচ্ছে। এই দেখো, এখানে একপাল গরু একজন এখানকার লোকাল মানুষ নিয়ে যাচ্ছে, পেছনে 3টে ছাগলও আছে। বেশ লাগছে কিন্তু এরকম একটা উঁচু জায়গায় এরকম গরু যাচ্ছে, ছাগল যাচ্ছে। ওই সাইডে ছাগল যাচ্ছে, আচ্ছা এই সাইডে এরকম 3টে, ওই সাইডে ওরকম পাল ধরে। যাই হোক, এই সাইডে কিন্তু হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ড্যামে কিন্তু এখন যেই জলটা রয়েছে, এখন কিন্তু জল নিচের দিকে যাচ্ছে, নিচ থেকে আবারও কিন্তু জল উপরে আনা হয়। এইভাবে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করা হয়। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কিন্তু আপার ড্যাম, আর এই হচ্ছে কিন্তু লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা একদম নিচে এই জায়গাটা, এই যে ছোট্ট একটা জলাশয়ের মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোয়ার ড্যাম। সব মিলে বলতে গেলে দারুণ একটা জায়গা। আপার ড্যামে তোমরা যদি না আসো, এমন একটা জিনিস যে তোমরা মিস করবে, বিশেষ করে এরকম রাস্তা, মানে অমায়িক একভাবে। চলো এখন আমরা বেরিয়ে যাব পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি কিন্তু অপূর্ব সুন্দর কিছু রাস্তা আমরা অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি বুড়বুড়ি সীতাকুণ্ডতে। সীতাকুণ্ডতে নামার জন্য আমাদের কিছুটা ট্রেক করে নিচে যেতে হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে আমাদের নামিয়ে দিল। এখন আমরা যাব নিচের দিকে। এটা হচ্ছে সীতাকুণ্ড। তোমরা ভালো করে দেখো, তলায় কিন্তু জল ফুটছে, কেন হচ্ছে জানি না, বাট এই হচ্ছে কিন্তু সীতাকুণ্ড। বনবাসের সময় এই বনে আসেনছিলেন। আচ্ছা, মানে রাম এই বনবাসের সময় এসেছিলেন। আচ্ছা, এই বনবাসে ঘুরে 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 সেই ফলমূল খেয়ে নিয়ে সীতা দেবী বললেন এইখানে 2 দিন হাফ বেলা ছিলেন। আচ্ছা, সেই সময় জল নাই, ও সেই জলের জন্য তীর মারে। আচ্ছা, এই জলের জন্য এখানে তীর মেরেছিল, তারপর থেকে এখানে এই জলটা, এই জল আছে। এই যে এখানে যে জলটা ফুটছে, এটা কেন ফুটছে? এটা জল উঠছে সব সময়, জল আচ্ছা, সব সময় এই নিচ থেকে জল উঠছে। বাহ, এদিকটাতে একটা ঝর্ণা মতো রয়েছে, এই ঝর্ণা থেকে কিন্তু জলটা ঠিক ওদিকটা থেকে এই রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই জলে কিন্তু অনেকে স্নান করছে, কিন্তু এই যে জলটা একদম স্বচ্ছ জল, নিচ থেকে কিন্তু সবসময় জল উঠতেই রয়েছে। মানে একটা অবাক করা বিষয়, নিচ থেকে কিন্তু জল মানে থামছে না, জল কিন্তু নর্মালি উঠতেই থাকছে। দারুণ একটা ব্যাপার। এখান থেকে কিন্তু তোমরা জল পান করতে পারো। এখানে কিন্তু বেশ কিছু মানুষ আসে, জল খায়, জল এখান থেকে কিন্তু পান করে। সত্যিই খুবই অবাক করা একটা প্লেস, একটা মিস্টেরিক্যাল প্লেস। মানে অটোমেটিক কিন্তু এখানে জল উঠতেই থাকে, জল কখনো ফাঁকা হয় না। যাই হোক, চলো এখন বেরিয়ে পড়বো পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন পৌঁছে গেছি একটা দুর্গা মন্দিরে। এই মন্দিরে একটা বিশেষত্ব আছে, এখানে নাকি 365 দিনই প্রদীপ জ্বলে। বাট এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ আছে কিনা জানি না, বাট শুনতে হবে। ড্রাইভার দাদা বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, একবার শুনে নিতে। যাই হোক, শুনে নিই, তারপর যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদের মায়ের প্রতিমা দেখাবো। চলো, মায়ের দর্শন করে নিয়েছি, আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো ময়ূর পাহাড়ের দিকে। এখানে আমি শুনেছিলাম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট তোমরা যদি কাউকে ভিডিও কল করে দেখাতে চাও, অবশ্যই কিন্তু ভিডিও কল করে দেখাতে পারো। বাট ভিডিও বা ছবি তোলা এরকম কোনো নিয়ম এখানে নেই। আর আমি মনে করি যেখানে ভিডিও তোলা, ছবি তোলা এরকম নিষেধ, সেখানে না করাটাই বেটার। শেষমেশ এরকম অপূর্ব সুন্দর রাস্তা বরাবর বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হতে চলেছে মার্বেল লেক।
বন্ধুরা এখন ফাইনালি পৌঁছে গেছি মার্বেল লেক, আর আমি কিন্তু এখন রয়েছি মার্বেল লেকের লোয়ার সাইডে। এই রাস্তা বরাবর যাচ্ছি সামনের দিকে, এখানে কয়েকটা দোকান রয়েছে, আর এই হচ্ছে কিন্তু মার্বেল লেক। বাহ, বেশ স্বচ্ছ, অনেকটা নিচু। জাস্ট দেখো মার্বেল লেকটা, এই হচ্ছে পুরো মার্বেল লেকের ভিউ। এই হচ্ছে কিন্তু পুরো মার্বেল লেকের ভিউ। সামনে রয়েছে একটা দুর্দান্ত পাহাড়, পাহাড়টাকে ওইখান থেকে নীল আকাশ এবং মেঘ ঢেকে রেখেছে, সব মিলিয়ে ওভারঅল দারুণ লাগছে। জাস্ট দেখো, এই হচ্ছে কিন্তু টোটাল মার্বেল লেকের ভিউ। আর এই জায়গাটাকে মার্বেল লেক বলা হয় কেন জানো? এই যে তোমরা যে পাথরগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্ত মার্বেল পাথর। এই পাথর কিন্তু এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, মানে এখান থেকে পাথর নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিভিন্ন রকমের শেপ তৈরি করে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। আর এই জায়গাটাকে মার্বেল লেক বলার কারণ হচ্ছে চারিদিকে কিন্তু মার্বেল পাথর, তার মধ্যে কিন্তু এই লেকটা রয়েছে, এর জন্য কিন্তু এই জায়গাটাকে বলা হয় মার্বেল লেক। বন্ধুরা শেষমেশ আমরা পৌঁছে গেছি অফবিট পুরুলিয়া, মানে অযোধ্যার কিন্তু মোস্ট ফেমাস একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বা সাইট সিনের মধ্যে তোমরা বলতে পারো বামনি ফলসে। এই হচ্ছে কিন্তু বামনির এন্ট্রেন্স, মানে এদিক থেকে কিন্তু নেমে যেতে হবে। আর এই হচ্ছে কিন্তু এখানকার দোকানপাট রয়েছে কয়টা। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এদিকে দোকান রয়েছে, এদিকেও দোকান রয়েছে। চলো এখন আমরা যাব সামনের দিকে। আমরা এখন যাব সামনের দিকে। অলরেডি কিন্তু বামনির আওয়াজ পাওয়া শুরু হয়ে গেছে আমার, বেশ সুন্দর একটা আওয়াজ পাচ্ছি, মানে যে ওয়াটারফলসের যে আওয়াজ সেটা কিন্তু আমি পাচ্ছি। এখানে একটা গেট করা রয়েছে, এদিক থেকে গেলে তোমরা একদম ডিরেক্ট ওই সিঁড়িতে যাবে। যদি এটা দিয়ে যাও, এদিক থেকে ঘুরে ওই সিঁড়িতেই যাবে। আমি চুজ করলাম এই কাঠের পথটা। জাস্ট দেখো, এই সাইড থেকে কিন্তু জল আসছে এবং এদিক থেকে কিন্তু বয়ে চলে যাচ্ছে নিচের দিকে। দেখো, বামনি ওয়াটারফলসে যাওয়ার জন্য কিন্তু এরকম সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, তোমরা কিন্তু এরকম সিঁড়ি বরাবর নেমে যেতে পারবে বামনি ওয়াটারফলসের দিকে। আওয়াজটা আপাতত এদিক থেকে আসছে, মনে হচ্ছে এদিকেই যেতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কষ্ট হতো, আর কি হতো? পথ শেষ না হলে হেঁটেই যেতে হতো, আর কি, এইভাবেই তো যেত। ওয়েলকাম টু বামনি ওয়াটারফলস। যার স্রোতটা দেখো, কি পরিমাণের স্রোত। বামনি ওয়াটারফলস আমার পেছনে, কি পরিমাণে আওয়াজ আর কি পরিমাণে স্রোত, না আসলে বুঝতেই পারবে না। এই রয়েছে কিন্তু বামনি ওয়াটারফলস, এই যে। আর এখান থেকে কিন্তু আমরা আসলাম, এদিক থেকে কিন্তু তোমরা নিচে ট্রেক করে যেতে পারো, নিচেও কিন্তু সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমরা নিচে যাচ্ছি না, কারণ এখানে এত সুন্দর দৃশ্য দেখে নিয়েছি এবং হাতে টাইমও কম, তাই আমরা কিন্তু এখন রওনা দেবো। এরপর বামনি ওয়াটারফলস দেখে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্য দুর্গা ওয়াটারফলসের দিকে। আফটার বামনি ওয়াটারফলস এখন আমরা চলে এসেছি তুর্গা ওয়াটারফলসে। এখান থেকে নাকি সুন্দর একটা জলপ্রপাত দেখা যায়। এই রয়েছে কিন্তু তুর্গা ওয়াটারফলস, দেখতেই পাচ্ছ। এই বামনি ওয়াটারফলসের মতো অতটা বড় না, বাট আমরা তোমাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে হেঁটে হেঁটে যেতেই পারো ভক্ত কাছে। বাট আমাদের যেহেতু অনেকটা কষ্ট হয়ে গেছে বামনি থেকে এসে, তাই আমরা ওখানে যাবো না। এই হচ্ছে ওয়াটারফলস। শেষমেশ অফবিট পুরুলিয়ার মোটামুটি সমস্ত জায়গা কভার করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বন্ধুরা, শেষমেশ কিন্তু আমাদের পুরুলিয়া ট্যুর সাকসেসফুলি সম্পূর্ণ হলো। আমরা কিন্তু এসেছিলাম মহুল পলাশ হোমস্টেতে, তোমাদের তো সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছি, খাবার দাবারের স্বাদ কেমন সেগুলো তোমাদের দেখিয়েছি। এবং এনাদের কিন্তু একটা প্যাকেজ রয়েছে 1250 টাকায় থাকা খাওয়া 4 বেলা। এই সমস্ত প্যাকেজ কিন্তু তোমরা উপভোগ করতে পারো যদি তোমরা অফবিট পুরুলিয়ার অযোধ্যা মোড়ের এই মহুল পলাশ হোমস্টেতে আসো। যাই হোক, ভিডিও শেষ করার টাইম চলে এসেছে। আমরা কোথায় কোথায় ঘুরেছি, এনাদের সাথে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো অফবিট পুরুলিয়ার ফেমাস কিছু ট্যুরিস্ট পয়েন্ট, সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি একটাই চাই, একটা করে মিষ্টি সাবস্ক্রাইব, একটা করে মিষ্টি কমেন্ট, আর একটা করে কিন্তু লাইক করে দিও। চলো, তোমাদের সাথে আবারও ফিরবো পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। হ্যাঁ, ওই আর কি, প্রতিবারের মতো এইবারেরও কাহিনী শেষ। আমরা পুরুলিয়া কেমনভাবে ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম, আশা করি সমস্ত কিছু তোমাদের ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আজকের মতো সবাইকে না হয় জানাই বিদায়। তোমাদের সবার মধ্যে আবারও ফিরবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।